সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ডাক্তার ফজলুল হক কোলোরেক্টাল হাসপাতাল নিবেদিত সুস্বাস্থ্য সারাক্ষণের আজকের পর্বে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, লেজারের মাধ্যমে যে পায়ুপথে নানা ধরনের চিকিৎসা অর্থাৎ পাইলসের চিকিৎসা সম্ভব, এই বিষয়টা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আর এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত স্বনামধন্য সফল দুজন চিকিৎসক। কারা আছেন আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন বাংলাদেশ ও উপমহাদেশের পায়োনিয়র কোলোরেক্টাল সার্জন, আপনাদের সকলেরই পরিচিত অত্যন্ত সফল একজন ব্যক্তিত্ব অধ্যাপক ডাক্তার AKM ফজলুল হক স্যার, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোলোরেক্টাল সার্জারি বিভাগের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং যিনি বর্তমানে ডাক্তার ফজলুল হক কোলোরেক্টাল হাসপাতালে কর্মরত আছেন। স্যার, আসসালামু আলাইকুম, স্বাগত আমাদের আজকের পর্বে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা। আশা করি আমাদের আলোচনা থেকে আপনারা উপকার পাবেন। আমাদের সাথে আরো আছেন ডাক্তার আসিফ আলমাস হক, যিনি MBBS FCPS সার্জারি FRCS ইংল্যান্ড কনসালটেন্ট কোলোরেক্টাল ল্যাপারোস্কোপিক অ্যান্ড লেজার সার্জন, যিনি বর্তমানে ডাক্তার ফজলুল হক কোলোরেক্টাল হাসপাতালে কর্মরত আছেন। স্যার, আসসালামু আলাইকুম, স্বাগত আমাদের আজকের পর্বে। আসসালামু আলাইকুম, আশা করি দর্শকরা সবাই ভালো আছেন। স্যার, আজকে আমরা খুব ইন্টারেস্টিং এবং আমার কাছে মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে শিশুদের মলদ্বারের সমস্যা। আসলে শিশুদেরও যে মলদ্বারের সমস্যা হতে পারে সে বিষয়টাই অনেকে জানে না। স্যার, কি ধরনের সমস্যা আসলে শিশুদের মলদ্বারে হতে পারে? শিশুদের মলদ্বারে কয়েকটা সমস্যা হয়। একটা হল কনস্টিপেশন, বাচ্চা পায়খানা করে না ঠিক মতো, 3 দিন পরে পায়খানা করে, 4 দিন পরে, 6 দিন পরে পায়খানা করে, কেউ 7 দিন পরে পায়খানা করে। এটা একটা সমস্যা, মানে এটা হলো সিভিয়ার কনস্টিপেশন। বাচ্চাদের মলদ্বারের ভিতরে বা রেকটামের ভিতরে স্নায়ু থাকে না জন্মগতভাবে, একটা। 2 নম্বর হলো বাচ্চাদের পাইলসও হয়, যদিও আমরা মনে করি যে বাচ্চাদের পাইলস সাধারণত 15-16 বছর বয়সের উপর হয়, বাচ্চাদের হয়। আমি যেহেতু 25 বছর যাবৎ পায়খানা রাস্তার রোগ দেখে অসংখ্য বাচ্চাদের দেখেছি, পাইলস হয়, বাট খুব কম ক্ষেত্রে। বাচ্চাদের সবচেয়ে কমন যেটা হয় সেটা হল অ্যানাল ফিশার এবং রেকটাল পলিপ, আরেকটা হয় রেকটাল প্রোলাপস। আচ্ছা, রেকটাল আমরা প্রত্যেকটা একটা করে বলতেছি। যেমন তার অ্যানাল ফিশার, অর্থাৎ বাচ্চা যখন খাওয়া দাওয়া করে দেখা যায় বাচ্চারা মাংস, মাছ, অমুক সমুক এসব মাংস ছাড়া কিছু খেতে চায় না। ফেয়ার, তেল, চর্বি, বিস্কিট, মিষ্টি, রসগোল্লা এই জিনিস খেতে চায়। তার মধ্যে শাক সবজি, ফলমূল, তরি তরকারি থাকে না, কারণ দেখা যায় যে সে ওই মাংসটাই পছন্দ করে বেশি। যার যার ঘরে বাচ্চা আছে সবাই জানে যে নিয়ে মায়েরা বাচ্চাদের মারপিট করে, ধমকাধমকি করে, কিন্তু বাচ্চারা খেতে চায় না, শুধুই মাংস খাবে। তার পায়খানা শক্ত হয়ে যায়, শক্ত হয়ে গেলে মলদ্বার দিয়ে যাওয়ার সময় মলদ্বারটা ফেটে যায়, এটা একটা সমস্যা। আর একটা সমস্যা হয় মলদ্বারের ভিতরে রেকটাম বা কোলন, এটা পাইপ, হ্যাঁ, তো পাইপের ভিতরে ছোট ছোট আঙ্গুর ফলের মতো পলিপ হয় বা টিউমার হয়। এটা বিনাইন টিউমার, এটা ক্যান্সার হয় না, বাচ্চাদের সাধারণত ক্যান্সার হয় না। যদিও আমি 25 বছরের বেশ কয়েকজন 14 বছরের বাচ্চারও ক্যান্সার পেয়েছি, বাট ভেরি রেয়ার। 14 বছরও পেয়েছি? হ্যাঁ, পেয়েছি, বাট ভেরি রেয়ার। আমরা বাচ্চাদের যে সমস্যাগুলো দেখি সেটা হলো রেকটাল পলিপ। পলিপটা হলো ছোট ছোট আঙ্গুর ফলের মতো টিউমার, রেকটামে বা কোলনের মধ্যে থাকে। আর হলো রেকটাল প্রোলাপস। তো রেকটাল প্রোলাপস হলো কি, পায়খানা করতে গিয়ে বাচ্চা দেখা গেলো মলদ্বারটা বেরিয়ে আসতেছে। মলদ্বার বেরিয়ে আসা মানে রেকটাম পুরোটাই বেরিয়ে আসছে, অনেকখানি বড়। এটা গ্রামের সাধারণ লোকেরা বলে আলিশ বের হয়ে আসা। আলিশ বের হয়ে আসা এটা হলো সাধারণ ভদ্রলোকেরা বলে, বাট বরিশালের আমাদের দেশে বলে আইলটা বের হয়ে আসা, আর সিলেটের লোকেরা বলে কম্বল বাইরে আসে। জি স্যার, এবারে যে বিষয়টা আসতে চাই, দেখা যায় যে শিশুদের এই ধরনের প্রবলেম হলে কিন্তু তার শিশুর মায়েরা কিন্তু তাদেরকে শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যায় বা বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে হয়তো আপনাদের কাছে শেষ পর্যন্ত আসে। আসলে কি ধরনের কমপ্লেইন মায়েরা আপনাদের কাছে করেন বা কোন কমপ্লেইনগুলো বেশি পান, কোন রোগগুলো বেশি পান? আচ্ছা, যেরকম স্যার বলেছেন যে কমনেস্ট আমরা যে সমস্যাটা নিয়ে আমাদের কাছে আসে সেটা হচ্ছে আসলে পলিপ। শিশুদের ক্ষেত্রে যেটা টয়লেট করার সময় দেখা যায় যে রক্ত যাচ্ছে, অনেক ক্ষেত্রে তাজা রক্ত যাচ্ছে। অনেক সময় পেশেন্টের মা বাবা বলেও দেয় যে একটা টয়লেট করার সময় একটা আঙ্গুর ফলের মতো বা স্ট্রবেরির মতো একটা কিছু লাল বের হয়ে আসে। আচ্ছা, পরে আবার নিজে থেকে ঢুকে যায়। তো এরকম একটা সমস্যা হতে পারে, এটাই সবচেয়ে কমন আমাদের কাছে আসে। আবার অনেক সময় দেখা যায় যে এটা অন্য ডাক্তাররা ডায়াগনোসিস করেই রেখেছেন কোলোনোস্কোপি করে, আর আমাদের কাছে যদি আসে আমরা শুনলেই বুঝতে পারি যে এটা আসলে পলিপ। তো আমরা এটা কোলোনোস্কোপি করে দেখে নিই যে পলিপটা সাধারণত শিশুদের ক্ষেত্রে আমরা একটু বড় পলিপই পাই। আর তবে এটা দর্শকদের জন্য বলে রাখছে যে এই পলিপগুলি কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এগুলি যদিও একটা টিউমারের মতো, এখান থেকে কোনো ক্যান্সার হবে না। আচ্ছা, ঠিক আছে, বাট এখান থেকে ব্লিডিং হবে। সো এটা পেলে এটা কেটে ফেলাই ভালো, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কোলোনোস্কোপি করেই কেটে ফেলতে পারি। খুব সিম্পল একটা প্রসিজিওর। এক্সপার্টিস লাগে, বেশ এক্সপার্টিস লাগে, কারণ শিশুদের ক্ষেত্রে তো এটা আসলে একটু বেশি কেটে গেলে নাড়িভুড়ি কেটে যেতে পারে, একটা ডিজাস্টার হয়ে যাবে। সো এটা আসলে বড়দের থেকে একটু বেশি এক্সপার্টিস লাগে, বাট এটা করে ফেলা যায়। আরেকটা সমস্যা হয় যখন অনেক সময় বাচ্চাদের দিকে আমরা খেয়াল রাখি না যে টয়লেট করছে না।
ও টিভি দেখতেছে তো টিভি দেখছেই, ওরা তো টয়লেট আসছে কিন্তু সে টয়লেটটা চেপে রাখছে। লং টার্ম যদি একটা মানুষ টয়লেট চেপে রাখে তখন দেখা যায় যে রেকটাম বা আমাদের মলদ্বারের যে সেন্সিটিভিটি, যে টয়লেটে এসেছে সেই সেন্সিটিভিটিটা নষ্ট হয়ে যায়। আলটিমেটলি দেখা যায় সে কখনো টেরই পায় না যে একটা টয়লেট আসছে। আচ্ছা। এবং তখন কিন্তু তার সিভিয়ার কনস্টিপেশন হয় এবং সে টয়লেট ইচ্ছা করলেও করতে পারে না, কারণ তার সেন্সেশনটা লস হয়ে গিয়েছে। এই জন্য আমি মা বাবাকে বলবো যে সবসময় খেয়াল রাখবেন যে প্রতিদিন কি বাচ্চাকে একটা রাইট টাইমে টয়লেট করছে কিনা, বা তাকে জোর করে বলবেন যে টয়লেট করে আসো। আচ্ছা ঠিক আছে স্যার, এবারে যে বিষয়টা আসতে চাই যে শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে স্যার আপনাদের কি সার্জারির প্রয়োজন হয় কিনা, সেক্ষেত্রে মায়েরাও তো একটু বেশি টেনশনে থাকে সার্জারির কথা শুনলে, সে বিষয়ে কি বলতে চান? আমি 25 বা 26 বছর যাবত পায়খানা স্তর অপারেশন করি, অসংখ্য শিশুর অপারেশন করেছি। তো আমি সিঙ্গাপুরে বসে দেখেছি যে 1 মাস বয়সে মলদার অ্যানাল ফিশার হয়, 1 মাস বয়সে, মানে জন্মের পর থেকেই শুরু হয়। তো তার মানে এই সমস্যাটা যখন মলদারে হয় বাচ্চাদের, মায়েরা খুব ঘাবড়ে যায়, হ্যাঁ বাচ্চার রক্ত যাচ্ছে ইত্যাদি, কী হবে ইত্যাদি। আমি বলছিলাম এই সমস্যাটা জন্মের পর দিন থেকেই হতে পারে। আচ্ছা। অ্যানাল ফিশার মানে ফেটে যাওয়া, মলদারে বাচ্চাদের ফিশার হয় কমনলি। আমি সিঙ্গাপুরে বসেই দেখেছি যে 1 মাস বয়সে বাচ্চারা, আমাদের কল দিয়েছে, আমরা গিয়ে দেখেছি অ্যানাল ফিশার হয়েছে। তার মানে হ্যাঁ 1 মাস বয়সে, আমি সিঙ্গাপুরে 94-95 দেখেছি। তো তার মানে মলদারের সমস্যা বাচ্চাদের জন্মের পর থেকে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, বাচ্চাদেরও হতে পারে, ভয় পাওয়ার কিছু নাই। মায়েরা বা বাবারা বা দাদা দাদি যারাই সবাই দল বেঁধে আসেন বাচ্চাদের নিয়ে, ডেইলি 5-6 জন বাচ্চা আসে আমার চেম্বারে। তো তাদের দেখে সবাই আতঙ্কগ্রস্ত মনে হয় আর কি। আমার কাছে মনে হয় যে স্যার আজকের পর আর আতঙ্কিত থাকবে না। স্যার এই বিষয়ে আমরা ফিরছি একটা বিরতিতে, যাওয়ার সময় হচ্ছে। দর্শক আপনারা দেখছেন সুস্বাস্থ্য সারাক্ষণ, শিশুদের মলদ্বারের সমস্যা নিয়ে কথা বলছি, আরো অনেক আলোচনা আছে। অনুষ্ঠানের এই পর্যায়ে চলে যাচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, সাথেই থাকবে। ধন্যবাদ দর্শক, বিরতিতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি সুস্বাস্থ্য সারাক্ষণের আজকের আলোচনায়। শিশুদের পায়ুপথে নানা সমস্যা নিয়ে কথা বলছি, নিয়ে যাচ্ছি অতিথির কাছে। স্যার, কোলোনোস্কোপি শব্দটা শুনলে বড়রাই ভয় পায়, সেক্ষেত্রে যদি শিশুদেরকে আমরা করতে বলি, সেক্ষেত্রে সেই পেশেন্টগুলোকে আপনারা কিভাবে ম্যানেজ করেন বা গার্জিয়ানগুলোকে কিভাবে আপনারা চিন্তামুক্ত রাখেন, সেই বিষয়টা একটু শুনতে চাই। আচ্ছা, কোলোনোস্কোপি মানে হলো কোলন মানে খাদ্যনালী, বৃহদন্ত্র, আর স্কোপ মানে দেখা, অর্থাৎ খাদ্যনালীর পায়খানার ভিতর দিয়ে ঢুকে যে কোলন বা খাদ্যনালী 5 ফুট আমাদের আছে, সেই জিনিসটাকে ভিতরে দেখা, এটা হলো কোলোনোস্কোপি। হ্যাঁ, তো কোলোনোস্কোপি করলে কি করতে হবে? মলদ্বারের ভিতরে একটা যন্ত্র ঢুকালাম যার মাথায় ক্যামেরা আছে এবং ওয়ার্কিং পোর্ট আছে, বিভিন্ন যন্ত্রপাতি মলদ্বারের ভিতরে। ওই মানে কোলোনোস্কোপির যন্ত্রটা ওটা 5 ফুট লম্বা, 162 সেন্টিমিটার লম্বা। কোলোনোস্কোপির দাম অনেক দামি, যে আমাদের যে দামি যে যন্ত্রপাতি আছে কোলোনোস্কোপি, আমরা যে লেটেস্ট যেগুলো কিনেছি, আমার কাছে প্রায় 3-4টা আছে। এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অলিম্পাস কোম্পানির একদম সর্বোচ্চ লেভেলের, অনেক দাম, মাল্টি-মিলিয়ন দাম আর কি। তো বাচ্চাদের সমস্যা হলে সবাই ভয় পেয়ে যায়, বাচ্চার কি করব। আমি বললাম ভয় পেন না, বাচ্চার শরীর এবং স্বাস্থ্য আপনার চেয়ে 100 গুণে মানে শক্তিশালী। আচ্ছা। কারণ বাচ্চা তো আর 100 বছর বাঁচবে। হ্যাঁ, তো তার শরীরে আপনার চেয়ে অনেক শক্তি, তার হার্ট অনেক শক্তিশালী ইত্যাদি। কিন্তু সবাই ভয় পেয়ে যায় বাচ্চার কেমন করে রোগ হলো। তা আমি বলি যে তার কোলোনোস্কোপি করতে হবে, কারণ পায়খানাতে রক্ত গেছে, রক্ত গেলে ভিতরে পলিপ থাকতে পারে, ছোট্ট আঙ্গুর ফলের মতো টিউমার, ভেরি কমন। তো বাচ্চাদের ভিতরে আমরা এই যন্ত্র ঢুকিয়ে দেবো একটা ইঞ্জেকশন দিয়ে, কি করে বাচ্চা যেন ব্যথা না পায় এবং একটু ঘুম থাকে। আমরা অজ্ঞান করি না, এর জন্য স্পেশাল ওষুধ আছে। অজ্ঞান করার প্রয়োজন নেই। না, অজ্ঞান করার জন্য নেই। বাচ্চা একটু ঝিমঝিম থাকবে, একটু ঘুম থাকবে, কিছু বুঝবে না, এর মধ্যে আমরা কাজ করে ফেলবো। 3 পদের ইঞ্জেকশন মিক্সচার করে ককটেল করে আমরা দিয়ে দিই। আচ্ছা। তার আগে বাচ্চাকে ওষুধ খাইয়ে পাতলা পায়খানা করতে হবে, অর্থাৎ মলদ্বারের ভিতরে আমি 5 ফুট, বাচ্চাদের 5 ফুট লাগে না, বাচ্চাদের 2.5 ফুট 3 ফুট ঢুকি। তো ঢুকলে পরে সেইখানে আমি যদি পায়খানা দেখি তাহলে তো হবে না, পেটের পায়খানাটা আগে বের করতে হবে। তাহলে একটা ওষুধ দিতে হবে যাতে তাকে ডায়রিয়া, পাতলা পায়খানা হবে। পাতলা পায়খানা হয়ে, পাতলা বড়দেরও লাগবে ছোটদেরও। তো পাতলা পায়খানা হওয়ার বাচ্চাদের ডোজ আলাদা আছে, দিয়া বাচ্চাদের পায়খানার ভিতরে যন্ত্র ঢুকাই আমরা দেখলাম, সবাই ভয় পেয়ে যায় কি হচ্ছে। কিন্তু আমরা তো 25 বছর যাবত বাচ্চাদের করতেছি, আজ পর্যন্ত আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয়েছে না, পৃথিবীর সবাই জানে, কারণ আমি তো ডেইলি অসংখ্য রোগী দেখি। তো কোলোনোস্কোপি করার জন্য স্পেশাল ডোজে বাচ্চাদের ইঞ্জেকশন দিয়ে কোলোনোস্কোপি স্পেশালি মানে একটু চিকন জিনিস ভালো করে ঢুকাতে হবে, বাচ্চাদের স্পেশাল কেয়ার নিয়ে। যখন আমরা ভিতরে দেখি 3 থেকে 4টা 5টা আঙ্গুর ফলের মতো টিউমার আছে, ওটা পরে ডেট দিয়ে দিই, বাচ্চার আত্মীয় স্বজন বাবা মা যদি রাজি হয়, তো এটা আমরা কেটে ওই মেশিনের সাহায্যে কেটে নিয়ে আসি। খুব সাবধানে করতে হবে, ওই যন্ত্র দিয়ে। হ্যাঁ, ওই কোলোনোস্কোপ যন্ত্র দিয়ে সব পলিপগুলোকে আমরা কেটে নিয়ে আসতে পারি এবং কাটার সময় রক্তও বন্ধ করে দেবে। আচ্ছা। রক্ত বন্ধ করে মলদ্বারের ভিতরে 3 ফুট 4 ফুট 5 ফুট, বাচ্চা বড়দের তো 5 ফুট ভিতরে ঢুকে। একই সিটিং আমরা করতে পারি, অন্য সিটিং করতে পারি, রোগীর লোকের রাজি হতে হবে। আচ্ছা। তাহলে আমরা ওরা কেটে ফেলে দেবো, আর কোনদিন রক্ত যাবে না। আর একটা বিষয় আছে, অ্যানাল ফিশারের বা ফিস্টুলার অপারেশন করি বাচ্চাদেরও। একেবারে 6 মাস বয়সের বাচ্চার ফিস্টুলা হয়েছে,
রোগীর লোকজন কান্নাকাটি করতে, আমি বললাম আপনার চেয়ে ওর শক্তি অনেক বেশি, এবং আমরা অসংখ্য বাচ্চার অপারেশন করি। কালকেও একটা করছি ফিস্টুলা, কিশোরগঞ্জ থেকে এসছে, হ্যাঁ, বাচ্চার বয়স অতি সামান্য। তো এদের করলে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। অ্যানাল ফিশার আমরা অপারেশন করি, এবং দুধে প্রায় 5-6 দিনে একটা লেজার অপারেশন করলাম বাচ্চার অ্যানাল ফিশারের। বাচ্চাদের ক্ষেত্রে হ্যাঁ, লেজার অপারেশন, অসুবিধা কি? আমি ডাক্তার, আমি পৃথিবীর সবকিছু বুঝি, জানি কার কি করতে হবে, কার ডোজ কি দিতে হবে, কার শরীরে। আমাদের বাচ্চাদের জন্য আলাদা যন্ত্রপাতি আছে, বাচ্চাদের পায়খানাস্থ অপারেশন করার জন্য আলাদা সেট আছে, সেই যন্ত্র দিয়ে আমরা করি। অ্যানাল ফিশার করি, ফিস্টুলা করি, এবং পলিপ করি, যে কোনো জিনিস করি। মানে স্যার এই ক্ষেত্রে ভয়ের অভিভাবকদের না, ভয়ের তো কোনো কিছু নাই। 25 বছর যাবত যদি পায়খানাস্থার চিকিৎসা করে পৃথিবীর, বাংলাদেশ সবাই চেনে, পৃথিবীর সব লোকে আমাকে চেনে যারা কলোরেক্টাল সার্জন। তো ভালো মন্দ সবাই আমার সম্বন্ধে জানে সবাই। জি স্যার, আমরাও আপনাকে নিয়ে খুব প্রাউড ফিল করি। স্যার অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের স্টুডিওতে আসার জন্য। একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা অনুষ্ঠানে। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। শিশুদের পায়ুপথে নানা সমস্যা নিয়ে আলোচনা নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে। আগামী অনুষ্ঠানে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। খোদা হাফেজ।